সাথে সকাল দুপুর, বইয়ের সাথে সন্ধ্যা রাত, বইয়ের সাথে পথ চলেছি, বইয়ের হাতে রাখছি হাত। দর্শক, আমরা বইয়ের সঙ্গী হতে চাই, তাই বইমেলায় আসি। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলো ঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আপনারা যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। মূল আয়োজন শুরু করব। দর্শক, পুরো আয়োজন পৃষ্ঠপোষকতায় আছে আলো ঘর প্রকাশনা, দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলো ঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলো ঘর। এই সেগমেন্টে আমরা আলো ঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। প্রথমে হাতে নিচ্ছি যে বইটি, এই বইটির নাম বিশ্বসেরা বিজ্ঞানী উদ্ভাবক। বইটির ভূমিকা লিখেছেন আবুল বাশার, আর এটি এই বইটির প্রথম খণ্ড, অর্থাৎ বিশ্বসেরা বিজ্ঞানী উদ্ভাবক 1। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। 1 যেহেতু আছে তার মানে 2ও আছে। দেখি তাহলে 2 আছে কিনা। হ্যাঁ, এবার হাতে নিলাম বিশ্বসেরা বিজ্ঞানী ও উদ্ভাবক 2। বইটির ভূমিকা লিখেছেন আবুল বাশার যথারীতি। তাই আপনারা দুটি বই সংগ্রহ করতে পারেন। আর দুটি বই যখন একই বইয়ের একাধিক খণ্ড হয় তখন বুঝতে পারি যে পাঠকের আগ্রহ আছে, চাহিদা আছে। এবার হাতে নিচ্ছি যে বইটি, এই বইটির নাম শেয়ার ব্যবসায় সাফল্যের অব্যর্থ কৌশল। বইটির রচয়িতার নাম মিজান রহমান আর সহযোগ মামুন আহমেদ। দর্শক, আপনারা যারা ব্যবসা বাণিজ্য বা এই ধরনের বইগুলো খোঁজেন তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে বিবর্তন। বইটির রচয়িতার নাম মোহাম্মদ জমিরের লেখা এই বইটি আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে বিবর্তন। আপনারা সংগ্রহ করতে পারেন, বেশ বড় বই। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম বাছাইকৃত হাসির কৌতুক। এই বইটির সম্পাদকের নাম শাহাদাত হোসেন। বইমেলায় আমরা নানা রকম বই খুঁজি এসে, তবে হাসির বইয়েরও দরকার আছে। আর সেই দরকারের কথা ভেবেই আলোঘর প্রকাশনা এই বইটি প্রকাশ করেছে। আর এই যে 5টি বইয়ের সঙ্গে আপনারা পরিচিত হলেন, সেই বইগুলো ছাড়াও আলোঘর প্রকাশনায় নানা রকম বই আছে, আপনারা সেগুলো সংগ্রহ করতে পারেন। সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত আলোঘরের 508, 509, 510 নাম্বার স্টল থেকে আপনারা বইমেলায় আসবেন। আলোঘরের বইগুলোর পাশাপাশি অন্যান্য বইও কিনে নিয়ে যাবেন। আজকের আলোঘর প্রকাশনা এখানে শেষ করছি। চলুন অন্যান্য আয়োজনে যাওয়া যাক। দর্শক, আমরা এখন যার সঙ্গে কথা বলবো তার নাম ইশরাত শিউলি। তিনি সাংস্কৃতিক কর্মী, তিনি তথ্যচিত্র নির্মাতা। কেমন আছেন আপনি? ভীষণ ভালো। বইমেলায় এসে আমরা বই দেখি, আপনাকেও বই দেখা অবস্থা থেকে টেনে নিয়ে এসেছি যে কথা বলার জন্য। কি ধরনের বই খুঁজছিলেন? আমি আসলে বাংলার সংস্কৃতি, মানে বিশেষত আমাদের নববর্ষ বিষয়ে একটা বই দেখছিলাম, তো সেই বইটাই আমি কিনবো একটু পরে। আমাদের বাঙালি সংস্কৃতি, বাংলা এই বিষয়ে। আচ্ছা, এই যে তথ্যচিত্র নির্মাতা পরিচয়টা, এই পরিচয়ের অধিকারী যে মানুষগুলো তারা বইমেলায় এসে চলচ্চিত্রের বই খোঁজেন, তথ্যচিত্রের কোনো বই আছে কিনা সেটা খোঁজেন। আপনি নিশ্চয়ই খুঁজেছেন বা খুঁজবেন। আপনার কেমন বিশ্বাস যে ওই ধরনের বই পাবেন? আমার মনে হয় পাবো, কারণ ওখানে আমি একটা চলচ্চিত্র বিষয়ক একটা দেখলাম একটা স্টল, আমি হয়তো যাব। আর আমি আসলে আজকের উদ্দেশ্য হচ্ছে এখানে কবিতা পড়তে এসেছি বাংলা একাডেমিতে, আর হচ্ছে এখান থেকে বাংলা একাডেমি থেকে কিছু বই কিনবো। সেটা আজকে আমি চলচ্চিত্রের উপর বই হয়তো কিনবো না, তবে আমি কিনি, চলচ্চিত্রের বই আমার আছে। দর্শক, এখন আমি যার সঙ্গে কথা বলবো তিনি আমাদের প্রিয় মানুষ, প্রিয় লেখক আহসান হাবিব। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। বইমেলার শুরুর দিকে সাধারণত আপনাকে পাই না, কিন্তু এই বছর শুরুর দিকেই পেয়ে গেছি। তো তার মানে হচ্ছে প্রথম থেকে আসছেন, শেষ পর্যন্ত তো পাবোই। আমরা একটা বই নিয়ে কথা শুরু করব, তারপর অন্যান্য বইয়ের প্রসঙ্গে যাব। আলোঘর প্রকাশনা থেকে আপনার একটা বই এসেছে এই বছর। ওটা তো আই থিঙ্ক কমিক্স আর কি, কমিক্সের বই। এটা সায়েন্স ফিকশন কমিক্স। আসলে এখন যেটা পজিটিভ নিউজ হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে তো কমিক্স ম্যাগাজিন কিংবা কার্টুন এই ধরনের বই বের করি।
একসময় কিন্তু আমাদের অ্যাক্সেস ছিল না, বাংলা একাডেমিকে এটাকে বই হিসেবে স্বীকার করা হতো না আর কি। তো আমরা এখন বই হিসেবে স্বীকৃত, কমিক্সও বই, এবং কমিক্সের গুরুত্বটা কিন্তু এখন সব পাবলিশারাই বুঝতে পেরেছে আর কি। যে কারণে আলোঘর এবার আমার একটা কমিক্স করেছে, এবং তারা আরও কমিক্স করবে আর কি। মানে অ্যাকচুয়ালি সব প্রকাশকরা তো বই করে, কিন্তু বাচ্চাদের জন্য যে একটা কমিক্সের একটা পার্ট আছে সেটা হয়তো হইতো না আর কি। কিন্তু এখন থেকে এটা শুরু হয়েছে, আরও আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এখন অন্যান্য পাবলিশারও কমিক্স করতেছে। এই কমিক্সের বাইরে আর কি কি বই এসেছে এই বছর? কমিক্সের বাইরে আমার বাচ্চাদের নিয়েই আরও দু একটা বই বেরিয়েছে, একটু অ্যাডভেঞ্চার টাইপের আর কি। অনুপম থেকে একটা বেরিয়েছে, তারপরে প্রসিদ্ধ থেকে একটা সায়েন্স ফিকশন বই বেরোবে। যেমন এটা তো আলোঘরটাতে কমিক্স, কিন্তু ওটা হচ্ছে বই আর কি। আর যেটা বললেন আপনি আলোঘরের, ওদের কিন্তু একটা পজিটিভ দিক আছে, তারা বই একদম সারা দেশে ছড়ায় দেয়, একদম প্রত্যন্ত অঞ্চলে আর কি। তো এটা একটা খুব পজিটিভ দিক আর কি, সবাই তার আলোঘরের বইগুলি পায়, এটা একটা পজিটিভ আর কি। আমরা তো উন্মাদের স্টলের সামনে দাঁড়িয়ে আছি, প্রকাশনার 47 বছর, মানে এটা একটা ইতিহাস। তো উন্মাদ বইমেলায় কি করে মূলত, বা কি কি আলাদা আয়োজন থাকে বইমেলায়? আচ্ছা, আমাদের এবার একটা আলাদা আয়োজন আছে, খুবই গুরুত্বপূর্ণ আয়োজন। সেটা হচ্ছে আমাদের প্রথম, অনেকেই চায়, যারা পুরনো পাঠক তারা প্রথম সংখ্যাগুলি চায়। তো আমরা এবার প্রথম 10টা সংখ্যা নিয়ে একটা বই করেছি, মানে বেশ বড় ভলিউম। এই যে আমি দেখাই, এই যে বিশাল একটা বই, বিগ বই। এটা আসলে সবাই খুব আগ্রহ নিয়ে দেখতেছে আর কি। মানে আমাদের প্রথম যে 10টা সংখ্যা, সেই 1978-79 সালে বেরিয়েছিল, সেই সংখ্যাগুলি আমরা নতুন করে বের করছি আর কি। তো এটা বেশ একটা সবাই আগ্রহ করে নিচ্ছে আর কি, বিশেষ করে যারা পুরনো পাঠক, যারা একটু নস্টালজিক হয়ে যায় আর কি, সেই পাঠকরা। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। তিনি চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো। আপনারা ভালো আছেন? ভালো আছি ভাইয়া। আসলে বইমেলায় যখন আসি, এই যে দেখলাম স্টলটা বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, অর্থাৎ যে মানুষটা যে ধরনের বই পছন্দ করেন বইমেলায় সেইখানে চলে যান, এবং এই ধরনের ব্যবস্থা আছেও বইমেলায়। কেমন মনে হচ্ছে সার্বিক ব্যবস্থাপনা এবারের? এটা একেবারেই আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন, যে মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, আমাদের অবস্থাটাও তাই, একজন লেখকের অবস্থাও তাই। আমি এসেই খুঁজি চলচ্চিত্র বিষয়ক কোনো স্টল আছে কি না। তো এটা তো আমাদের অত্যন্ত প্রাণের একটা জায়গা, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আর সেইখানে এসে ওনারাও পরিচিত, কথা বলছিলাম, ভালো লাগলো। আর আমাদের 21-এর বইমেলাটা হয়েছে কি, শুধু যে বলবো যে চলচ্চিত্রের বিষয়ক আমি হয়তো একটা পাঠক 100 জনের মধ্যে বা 1000 জনের মধ্যে, কিন্তু এইখানে যে বাচ্চারা থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত বই কিনুক আর না কিনুক, মানুষ কেন যেন ফিল করে যে আমাকে বইমেলায় যেতে হবে। আসলে আমাদের প্রাণের সাথে, আমাদের এই বাঙালি ঐতিহ্যের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থাকা একটা মেলা। আপনি যাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন, মানে যাদের উপরে জীবনী, আপনি যেটা বলেন জীবনী পছন্দ আপনার, সেই পছন্দটা হয়তো চলচ্চিত্রের রূপ নেয় ক্যামেরার লাইটে, তো তাদের উপরে কি যথেষ্ট বই আছে আমাদের? অর্থাৎ না না নাই, এটা দুঃখজনক। এটা দুঃখজনক, আমাদের গুণীজনদের উপরে তেমন কোনো বইই নাই বলা যায়। দুটো একটা বই হয়তো পেতে পারেন, এছাড়া তেমনভাবে যে চর্চা। আমি যখন নীলামিত্রকে নিয়ে ছবি বানাই, নাচলের রানী, এটা কৃষক সাঁওতাল বিদ্রোহের উপরে, হাতে গোনা 2-1টা বই পেয়েছিলাম। 2-1টা বই, একটা বুঝি ওই মালেকা বেগমের লেখা, আর একটা 2-3 জনের সংকলিত একটা ইয়া ছিল, এই তাছাড়া ওরকম বইও নাই। তবে এগুলো আমাদের উত্তর প্রজন্মদের জন্য খুব দরকার, এই সমস্ত চর্চা। দর্শক, আমরা আছি বইমেলা প্রাঙ্গণে, আমরা আছি বইয়ের মানুষদের সঙ্গে, আমরা আছি নতুন বইয়ের সঙ্গে। আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো দেখি।
দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম তার চোখগুলো বুজুর্গে আলাবি, আর ফার্সি থেকে বইটি অনুবাদ করেছেন শাকির সবুর। তার সঙ্গে কথা বলবো। অনুবাদের বই, এই বছর না কয়েক বছর আগে আসা, কিন্তু অনুবাদের যে বইগুলো এগুলোর আমরা একটা পাঠক চাহিদা দেখি, সবসময় পাঠক গ্রহণ করেন। অনুবাদ করলে অনেক বই করা যায়, কিন্তু নির্দিষ্ট করে যখন কোনো লেখক কোনো বই অনুবাদ করেন একটা পেছনে উদ্দেশ্য থাকে। আপনার উদ্দেশ্য বা কারণটা কি এই বইটাই অনুবাদ করার? এটি মূলত উপন্যাস, রাজনৈতিক রোমান্টিক উপন্যাস। 50 দশকের সময় ধারণ করেছে বুজুর্গে আলম ইরানি। তেহরানের রেজা শাহ পাহলভীর স্বৈর শাসনের সময় তেহরানের যেই অবস্থা, শ্বাসরুদ্ধকর অবস্থা, এবং বিশেষ করে ওই সময়ের একজন বিপ্লবী ছিলেন চিত্রকর কামালুল মুলক, তার চরিত্রকে কেন্দ্রে রেখে এই উপন্যাসের ঘটনা আবর্তিত হয়েছে। এটি একটি কারণ। আরেকটি কারণ হলো যে ফার্সি সাহিত্য আমাদের এখানে সেই 19 শতক থেকেই অনুবাদ শুরু হয়েছে এবং সবই ছিল ক্লাসিক্যাল। ফেরদৌসি, রুমি, জামি, খৈয়াম, হাফিজ এরাই অনুদিত হয়েছে, কিন্তু সমকালীন বা আধুনিক ফার্সি সাহিত্য বাংলা ভাষায় অনুদিত হয়েছে আমাদের চোখে পড়েনি। সম্ভবত আমি প্রথম হাত দিই, এবং এটি প্রথম কোনো ফার্সি উপন্যাস দুই বাংলায় প্রথম অনুদিত হয়। এটি প্রথম 2010-এ ভোরের কাগজ ঈদ সংখ্যায় প্রকাশিত হয়, তারপর 2011-তে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এর ব্যাপক চাহিদার কথা চিন্তা করে বাজারে এটির সংখ্যা ছিল না বলে গত বছর আবার জিনিয়াস এটি রিপ্রিন্ট করে। তো আর আপনার কথাই সত্য যে অনুবাদক যে অনুবাদ করেন সেই অনুবাদের পাঠক এখনও আছে। দর্শক, এখন আমি যার সঙ্গে কথা বলবো তিনি আমাদের প্রিয় মানুষ, প্রিয় লেখক জাকির তালুকদার। জাকির ভাই, কেমন আছেন? শারীরিকভাবে কিছু সমস্যা 2.5 মাস ধরে ভুগছি। সেটা আমার একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে পায়ের, প্রায় ঘরবন্দি। তো সেটা বাদ দিয়ে অন্যভাবে ভালোই আছে। একটু বইয়ের খবর যদি শুনি, নতুন কিছু আসছে বা আসবে? নতুন বই আসার কথা, একটা উপন্যাস অসম্পূর্ণ ছিল, এটাকে প্রায় শেষ করে ফেলেছি। এটা চলে আসবে এই বইমেলাতেই। আর একটা প্রবন্ধের বইও আসবে, সেটা হয়তো 7 থেকে 10 তারিখের মধ্যেই আসবে। আমরা দেখেছি যে আমাদের এই অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় যারা আছে, আলোঘর প্রকাশনা বইমেলায় 508, 509, 510 নম্বর স্টলে, তো সেখানেও আপনার বই আছে কিন্তু। হ্যাঁ, আলোঘর আমার বই অনেক আগে প্রকাশ করে, বহিরাগত উপন্যাস। আর বইটা যখন থাকবে তখন এই বইটাই আপনাকে সংযুক্ত করে রাখবে একটা প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে। ভাইয়া, এমনি বহিরাগত যেটা আলোঘরের বইটা, এই বইটার পাঠক প্রতিক্রিয়া কেমন ছিল? এটি তো একটা মানে আমি লেখার সময় তো কেউ তো এটা ভাবে না যে আমি কোন ধরনের উপন্যাস লিখব। লেখার পরে পাঠকরা পরে বলছে যে একটা পারফেক্ট পোস্ট মডার্ন উপন্যাস। তো আমি তাদের সেই মন্তব্য, তারা বৌদ্ধ পাঠকই, তাদের সেই মন্তব্যটাকে আমি ভালোভাবে গ্রহণ করেছি। আরেকটা বিষয় হচ্ছে যে প্রতি বছর বই নিয়ে আসা যারা মনে করেন, বা এক একজন লেখক এক একভাবে ভাবেন, আপনি সেই দলে না। অর্থাৎ প্রতি বছরে বই আসতে হবে অথবা নতুন বই নিয়ে আমি হাজির হব, ওই দলে না। কিন্তু পুরনো বইগুলো মানুষ খুঁজে নেয়। কিভাবে খুঁজে নেয়, কোন ধরনের পাঠক? অর্থাৎ পুরনো বইয়ের জন্য নতুন নতুন পাঠক শ্রেণী তৈরি হয় কিনা? হ্যাঁ, অবশ্যই তৈরি হয়। কেননা পাঠক শ্রেণী মূলত মানে যে পাঠকগুলো টেকসই পাঠক আমি বলি, টেকসই পাঠক আসে কোত্থেকে? যে একজন পাঠক পড়ার পরে যখন তার ঘনিষ্ঠ মহলে অথবা তার যাদেরকে তিনিও পাঠক বা উচ্চস্তরের পাঠক মনে করেন, তাদের কাছে গিয়ে যখন সেই বই সম্পর্কে বলেন, তখন সেই বইটার যে প্রচারটা হয় অথবা সেই বইটা সম্পর্কে ওই উদ্দিষ্ট ব্যক্তির মনের ভিতরে যে আগ্রহটা তৈরি হয়, এটাই পার্মানেন্ট। দর্শক, জাকির তালুকদার বলছিলেন তার লেখালেখি নিয়ে, তার নতুন বই নিয়ে, পুরনো বই নিয়ে। আপনারা তার বইগুলি কিনবেন এবং সমৃদ্ধ হবেন। দর্শক, আমরা একজন পাঠকের সঙ্গে কথা বলবো, কিন্তু এই পাঠকের আরও একটা পরিচয় আছে। তিনি একজন শিক্ষক। একটু পরিচয়টা জানবো, আপনার নামটা বিশেষ করে। আমার নাম ডক্টর হাসানুজ্জামান চৌধুরী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর এবং চেয়ারম্যান ছিলাম, এখন রিটায়ার্ড। কিন্তু পাঠককে আমরা দেখাতে পারিনি, তার 2 হাতে বইয়ের বোঝা ছিল, যেই বোঝা অনেক ভারী তবে অনেক মধুর। এই যে এত এত বই কেনা, আপনি বলছিলেন যে
আগের দিনগুলোতে আরও বই কিনেছেন, অর্থাৎ গতকালকে, আজকেও কিনলেন। এই বইগুলো কোথায় যায়? আপনার ফ্যামিলিতে নাকি আত্মীয় স্বজনের বাসায়? না, সবগুলো আমি পড়ি। আমি বইয়ের ব্যাপারে খুব খুব হিংসুটে। আমি সাধারণত বই ধার দিই না, কারণ চুরি করে ফেলে। আমি বইগুলি পড়ি এবং দেখতে চেষ্টা করি জীবন কোন দিক থেকে কোথায় যাচ্ছে। এবং পৃথিবীতে সবচেয়ে আমার আনন্দ একটা আমার ফেইথের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার একমাত্র আনন্দ। আর এছাড়া জাগতিকভাবে যদি আমি দেখি, বইয়ের কোনো বিকল্প হবে না। যখন একজন পাঠক দীর্ঘদিন ধরে লেখেন এবং পড়েন, তখন তার মনে হয় যে আমি একটু লিখি। আপনার অবশ্যই লেখার ইচ্ছে হয়েছে, অথবা আপনার কখনো মনে হয়েছে এই লেখাটা হয়তো একটু অন্যভাবে লেখা যেতে পারতো, সেখানে লেখার প্রবণতাটা বা লেখার বহিঃপ্রকাশটা আছে কি না? আমি গত 50 বছরে 85টা বই লিখেছি, বাংলা এবং ইংরেজিতে, দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে অনেক বই আমার প্রকাশিত হয়েছে। দ্বিতীয় যেটা হচ্ছে, অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে দেশে বিদেশে। এছাড়া কয়েক হাজার পৃষ্ঠা ভরিয়েছি পত্রিকায় লিখে। তারপরে গত 10 বছর আমি অনেক মামলার জড়িত হওয়ার পর একটা পরিকল্পনা করলাম, সেটা হচ্ছে রাষ্ট্র কী করে বদলে ফেলতে হবে, তার পুরো কাঠামোটা আমি তৈরি করে সকল দলকে দিয়েছি। দর্শক, আমার সামনে দুইটি বই আছে। একটি বইয়ের নাম যমুনার বুকে অন্তরিক্ষ, অন্যটির নাম বেলা শেষে। বই দুটির রচয়িতার নাম তানিয়া সুলতানা, তার সঙ্গে কথা বলবো। দুইটি বই আমাদের সামনে আছে, লেখকও সামনে আছে। বই দুটি সম্পর্কে একটু জানবো। বই দুটো আমার সমসাময়িক পরিবেশের উপরে লেখা এবং নারীদের উপরে লেখা। আর আমার একক কাব্যগ্রন্থ 3টা বের হয়েছে, তার ভিতর জাগতিক প্রকাশন আমার এই দুটো বের করেছে। এই বইটা আমি বলি বেলা শেষে বইটি, এটা দ্বিতীয় সংস্করণ হয়েছে। এটা প্রথম বের হয়েছিল 2022 সালে। আর যমুনার বুকে অন্তরিক্ষ, এটার আমার একটা দুর্বলতা, এখানে আমার ছেলে ইংলিশে ট্রান্সলেট করেছে আমার 35টি কবিতা। ওরা ইংরেজিতে, তার মানে হচ্ছে আমাদের দেশীয় সাহিত্য অনুদিত হচ্ছে। বিশেষ করে আপনার যে বইটার কথা বললেন, আপনার ছেলে অনুবাদ করেছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়, সাহিত্যের জন্য আনন্দের বিষয়। কারণ বিদেশি সাহিত্যের অনুবাদটাই আমরা পড়ি, দেশের সাহিত্য ওইভাবে অনুদিত হয় না, বিদেশিরা যে কারণে পড়তে পারেন না। তো আপনার এই যে অনুদিত হলো, এটার কেমন সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত? হ্যাঁ, এটা অনেক ভালো সাড়া পেয়েছি এবং আমাকে অনেক অনেক পাঠক আমাকে বলেছে যে, এবং আমার দুবাই থেকেও আমাকে বলেছে যে আপনার 100 বই দিবেন। এই বইটা আমি দুবাইয়ের কোনো একটা লাইব্রেরিতে রাখতে চান তিনি। আমার বই দিয়েই তারা শুরু করতে চান বাংলাদেশের বই রাখা। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে, এই ব্যাপারটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। যমুনার বুকে অন্তরিক্ষ আর বেলা শেষে, তানিয়া সুলতানার এই বই দুটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান জাগতিক। আপনারা সংগ্রহ করতে পারেন, কবির নতুন নতুন ভাবনার সঙ্গে পরিচিত হতে পারেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম ভ্রমণ আখ্যান ছাত্র আন্দোলন, তিয়েন আনমেন থেকে ঢাকা। বইটির রচয়িতার নাম শাহাদুল করিম, তার সঙ্গে কথা বলবো। বইটির প্রচ্ছদ এবং নাম দেখে বুঝতে পারছি যে কী ধরনের বই, তবু আপনার মুখ থেকে শুনবো। যে থ্যাংক ইউ ইকবাল ভাই, আমি প্রথমে ধন্যবাদ জানাই জিটিভিকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর আমার এই বই সম্পর্কে আমি যেটা বলবো সেটা হলো, বইটি মূলত লেখা হয়েছে ছাত্র আন্দোলন নিয়ে। কোন ছাত্র আন্দোলন নিয়ে? 2024 সাল আমার জীবনে দুটি বড় ঘটনা ঘটেছে। সেটা হলো চীন ভ্রমণ আর বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৃশ্য দেখার ঘটনা। চীন ভ্রমণের কথা এসেছে এই হেতু, চীনের বেইজিং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তিয়ানআনমেন চত্বর, সে চত্বর 1989 সালে পৃথিবীর সর্ববৃহৎ ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল। ওই আন্দোলনে সমবেত হয়েছিল 10 লক্ষ ছাত্র জনতা এবং তাদেরকে দমন করতে মোতায়েন করা হয়েছিল 3 লক্ষ সেনাবাহিনী। হাজার হাজার ছাত্রদেরকে নিহত করা হয়েছিল। এবং ওই আন্দোলনের সাথে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছুটা সাদৃশ্যতা আমি পাই, কারণ নির্মমতার দিক থেকে একই রকম ছিল। এই আন্দোলনেও কমপক্ষে 2000 ছাত্র নিহত হয়েছে এবং কালবেলা প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী প্রতিবেদন পাওয়া যায় 31,000 ছাত্র জনতা আহত হয়েছে। এবং নির্মমতার বিষয়ে দুটো একই রকম, কিন্তু ভিন্নতা শুধু তিয়ানআনমেনের ছাত্র আন্দোলনে সরকারের পতন হয়েছিল না, কিন্তু ঢাকার ছাত্র আন্দোলনে সরকারের, একদম সুরক্ষিত সরকারের অসহায় পরাজয় হয়। আমি সেই ছাত্র আন্দোলনের আখ্যানকে তুলে এনেছি এবং এই দুইটি ছাত্র আন্দোলন আমাকে এমনভাবে প্রভাবিত করেছে যে
আমি বিশ্ব ছাত্র আন্দোলনেরও, যেমন ইম্পেরিয়াল ছাত্র আন্দোলন, গ্রিনসবেরো ছাত্র আন্দোলন, হোয়াইট রোজ ছাত্র আন্দোলন এবং ফরাসি আন্দোলনে, ফরাসি বিপ্লবে ছাত্রদের অংশগ্রহণ, এগুলো আমি আমার পুস্তকে উঠে এসেছে। সাথে সাথে আরও উঠে এসেছে আমার দেশের গৌরবময়ের যে ছাত্র আন্দোলন হয়েছে, 52-এর ছাত্র আন্দোলন, 62-র ছাত্র আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলন, নো ভ্যাট আন্দোলন, আরও বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করেছে, নিরাপদ সড়ক আন্দোলন, এই সমস্ত আন্দোলনের প্রেক্ষাপট আমি তুলে এনেছি আমার বইতে। এবং আমার পুস্তকে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্যসহ, নির্ভরযোগ্য তথ্য উপাত্ত সহ বিশদভাবে আমি তুলে এনেছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা বইমেলায় ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। আলোঘর দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন আর বই মেলায় আসবেন। আল্লাহ হাফেজ।